নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রায় 1 মাস আগে আমার 7-8 বছরের পুরনো নীলমণি লতা গাছের রিপোর্টিং করে আপনাদের দেখিয়েছিলাম। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন। আজ আপনাদের দেখাবো আমার 12 বছরের পুরনো বোগেনভিলিয়া রিপোর্টিং আমি কিভাবে করছি। এই গাছটি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে, বুঝতে পারলেন। আমি যখন গাছটা কিনেছিলাম তখন বোগেনভিলিয়া সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না। গাছটিকে আমি একটি ছোট্ট 7 থেকে 8 ইঞ্চি পটে পরিচর্যা করতে শুরু করি এবং প্রথম বছরেই ঝড়ে গাছটি বেঁকে যায়। স্টেকিং করার ব্যাপারটা তখনও জানতাম না। যাই হোক, সেই বেঁকে যাওয়া অবস্থাতেই আমি গাছটির পরিচর্যা করতে থাকি। গাছটি বাড়তে থাকে, আস্তে আস্তে বড় পটে রিপোর্ট করতে শুরু করি এবং তারপর প্রায় 5-6 বছর বা 7 বছরের মধ্যে গাছটি মোটামুটি 4 থেকে 5 ফুট পর্যন্ত বাড়তে শুরু করে। এবার জায়গার অভাবের জন্য এরকম শোয়ানো অবস্থায় গাছটি আমার পক্ষে রাখা সম্ভব হচ্ছিল না এবং ঝড়ের কারণে আরও সেটা প্রায় দুঃসাধ্য হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি তখন সিদ্ধান্ত নিলাম যে গাছটিকে যদি সোজা করে দাঁড় করানো যায়, এবং তারপর গাছটিকে আমি ভালো মতো রুট প্রুনিং করে সোজাভাবে দাঁড় করিয়ে পরিচর্যা করতে শুরু করি এবং তারপর গাছটি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং যথারীতি প্রচুর ফুল দিতে থাকে। এই গাছটির ফুল দেওয়ার প্রবণতা খুব বেশি। আমার মনে হয় এই গাছটি মোস্ট প্রবাবলি অরেঞ্জ কিং হবে, বা আমি আগে একটি ভিডিও করেছিলাম বোগেনভিলিয়া নিয়ে, বেশ কয়েকটি বোগেনভিলিয়া সম্পর্কে যখন সাধারণ তথ্য দিচ্ছিলাম সেই সময় আমি এই গাছটির নাম বলেছিলাম। আমার নামটা এই মুহূর্তে মনে নেই, আমি নামটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। তা এবারে আমি ঠিক করলাম যে যেহেতু এটা একটা খুব বড় পটে আছে এবং টেরাকোটা পটে আছে, তো অহেতুক ভার বাড়িয়ে লাভ নেই, বরং যদি এটাকে একটু বনসাইয়ের চেহারা দেওয়া যায় এবং অপেক্ষাকৃত ছোট পটে দেওয়া যায় তাহলে কেমন হয়। এবং আমি আজ একটা ফাইবারের পট বেছে নিয়েছি যাতে ভারটা কমানো যায়, কারণ ভার আমার এখানে একটা ইস্যু। তো সেই জন্য আমি ভার কমানোর জন্য এবং গাছটিকে আরও একটু সুন্দরভাবে শেপ দেওয়ার জন্য এবং একটা বনসাই লুক দেওয়ার জন্য আমি আজকে এই রুট প্রুনিং করব এবং রিপোর্টিং করে আপনাদের দেখাবো। রুট প্রুনিং করাটা কিন্তু খুব একটা সহজ হবে না, কিন্তু আমি আজকে যে পদ্ধতি আপনাদের দেখাবো রুট প্রুনিংয়ের, সেটা কিন্তু একেবারে ইউনিক পদ্ধতি। আমার মনে হয় না আপনারা এরকমভাবে রুট প্রুনিং কখনো কোথাও দেখেছেন। কাজটা খুব সহজ কিন্তু একই সঙ্গে চ্যালেঞ্জিংও বটে। কেন এটা বললাম সেটা যখন প্রক্রিয়াটা শুরু করব এবং আপনাদের দেখাবো তখনই বুঝতে পারবেন। আর বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। আমাদের প্রথম কাজটি হবে পুরনো পট থেকে গাছটিকে বের করে আনা, এবং আমার মনে হয় কাজটা খুব একটা কঠিন হবে না, তার কারণ আমি খুব লুজ মিডিয়া ব্যবহার করি এবং 3-4 বছর গাছটি আমার রিপোর্ট করা হয়নি, সেই জন্য সহজেই গাছটি বেরিয়ে আসবে। দেখুন, একটু টান দিতেই বেরিয়ে আসছে, কাজেই প্রথম ধাপে আমরা সফল, এটা বলা যেতেই পারে। যদিও সত্যি কথা বলতে এত সহজে বেরিয়ে আসবে গাছটা আমি এটা কল্পনা করিনি। যাই হোক, প্রথম কাজটি হয়ে গেছে। এবার দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুরনো মিডিয়া এবং পুরনো শিকড় সরানো, এবং সেই কাজটা করার জন্য আমি এখানে করাত ব্যবহার করব। আশা করি এরকমভাবে গাছের শিকড় এবং পুরনো মিডিয়া পরিবর্তন করার প্রক্রিয়া হয়তো আপনারা আগে দেখেননি। দেখে মনে হচ্ছে যেন আমি কেক কাটছি, কিন্তু যাই হোক, এই পদ্ধতিটা অবলম্বন করে আমি কিন্তু খুব ভালো ফলাফল পেয়েছি। সত্যি কথা বলছি, আমি অন্যান্য গাছের ক্ষেত্রেও এই একই মেথড অ্যাপ্লাই করেছি এবং তাতে কিন্তু গাছ খুব ভালো রেসপন্ড করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে দুটো জিনিস হয়। এক, পুরনো মিডিয়া এবং পুরনো শিকড় আপনি খুব সুন্দরভাবে আপনার মনের মতো করে কাটতে পারছেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে খুব একটা শিকড় ঘাঁটাঘাঁটি করতে হচ্ছে না, মানে মাটির ভেতর হাত ঢুকিয়ে তারপরে ঘেঁটে ঘেঁটে মাটিটাকে ঝরিয়ে ফেলা, তারপর শিকড়গুলো বেরিয়ে আসছে, তারপর শিকড় ছাঁটতে হচ্ছে, সেই প্রক্রিয়া কিন্তু আপনাকে এখানে অবলম্বন করতে হচ্ছে না। আপনি আপনার প্রয়োজন মতো পুরনো মাটি এবং শিকড় সরাসরি ছেঁটে ফেলতে পারছেন এবং যেটুকু মাটি আর শিকড় রাখা প্রয়োজন সেটুকু ইনট্যাক্ট থাকছে। কাজটা করতে গিয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ খুব পরিণত শিকড়, যেমন ধরুন এই রকম শিকড়ের মুখোমুখি হলে কিন্তু আপনি সেটা দয়া করে ছাঁটবেন না বা কাটবেন না, বা সেটা যাতে কম আঘাত পায় সেদিকে একটু খেয়াল রাখবেন। এইবার নিচের দিক থেকে আমি বেশ কিছুটা মাটি এবং শিকড় কেটে ফেলবো একেবারে গোল করে, এবং মোটামুটি মোট মিডিয়ার প্রায় 40% থেকে 50% তো আমি বাদ দিচ্ছি এখানে, এবং শিকড়ও সেই পরিমাণে বাদ যাচ্ছে।
আপনারা যারা খুব একটা আত্মবিশ্বাসী নন এই পদ্ধতি অবলম্বন করে রিপোর্ট করতে, তারা করতে যাবেন না। কিন্তু আপনারা যারা নতুন কোনো পদ্ধতি অবলম্বন করতে চান যেটা সহজ সাপেক্ষ হবে আপনাদের কাছে, সেটার ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই পদ্ধতিটা দারুণ পদ্ধতি। এখানে একটা বড় শিকড়ের ছোট্ট একটা অংশ কাটা পড়েছে, আমার মনে হয় না তাতে খুব একটা সমস্যা হবে। তার কারণ এখনও পুরনো মিডিয়াতে যথেষ্ট রুট সিস্টেম আছে এবং সেটা গাছকে সাপোর্ট দিতে পারবে। এবং সম্প্রতি রিমেল আসার জন্য বা বলা ভালো রিমেল আসার আগে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করেছিলাম আমি, এবং সেই জন্য গাছের অধিকাংশ ডালপালা আমি ছেঁটে দিয়েছিলাম যাতে গাছ খুব একটা আঘাত না পায় ঝড়ে। সেই জন্য আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, গাছ যথেষ্ট ভালো মতোই আবার তার পুরনো অবস্থায় ফিরে আসবে। এবার ওপর দিকের মাটি আমি টুকটাক হাত দিয়ে একটু সরিয়ে নিচ্ছি, কারণ সেখানে করাত চালিয়ে লাভ নেই, সেটা গাছের পক্ষে একটু বেশি আঘাত তৈরি করতে পারে। তো ওপরের দিকের মাটিটা আমি হাত দিয়ে মোটামুটি ছাড়িয়ে নিলাম। এইবার আমরা রিপোর্ট করব। যথেষ্ট মাটি এবং শিকড় ছাড়ানো হয়েছে, এবার গাছকে একটু নতুন মাটির সঙ্গে পরিচয় করানো যাক। আমি এখানে মোটামুটি 8x12 ইঞ্চির একটা পট নিয়েছি। এটা ফাইবারের পট, খুব সুন্দর দেখতে, আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ শেপটা। এবং পেছনে দেখতেই পাচ্ছেন দুটো গর্ত আছে, এবং এই দুটো ছিদ্র থাকার জন্য আমার মনে হয় খুব সহজেই অতিরিক্ত জল বেরিয়ে যাবে। ছিদ্র দুটোকে ঢেকে দিলাম। এবার আমরা মাটি দেব। যে মাটি আমি এখানে ব্যবহার করছি সে বিষয়ে একটু বলবো। আমি গত বছর শীতকালে যে মরশুমি ফুলের গাছপালা করেছিলাম সেই মাটি আমি এখানে ব্যবহার করছি, এবং তার সঙ্গে আমি কিছুটা গোবর সার মিশিয়ে নিয়েছি। একেবারে অঙ্কের হিসেবে বলতে গেলে 70% পুরনো মাটি আর 30% গোবর সার, এই আমার মিশ্রণ। এইবার গাছটি বসাবো। যা মনে হচ্ছে প্রয়োজনের তুলনায় একটু বেশি মাটি আমি নিয়ে ফেলেছি। হ্যাঁ, ঠিকই, আপনারাও দেখুন টবের উপরের প্রান্ত এবং গাছের উপরের তল এখনই সমান সমান হয়ে গেছে। এটা করলে হবে না, আমাকে একটু ভেতর দিকে ঢোকাতে হবে। কাজেই কিছুটা মাটি আমাকে বের করে নিতে হবে। আমার মনে হয় এবার ঠিকঠাক হবে, একদম পারফেক্ট। একটা জিনিস আপনাদের এখানে আমি দেখাতে চাই। আমি একটু গোড়া থেকে মাটি সরিয়ে নিচ্ছি, খেয়াল করে দেখুন মাটিতে আর কিছুই নেই। এটাকে টেকনিক্যালি মাটি বলাই যায় না, এখানে শুধুমাত্র ফাইব্রাস রুট রয়ে গেছে। কাজেই গাছ সমস্ত নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে নিয়েছে মাটি থেকে। নতুন মাটিতে আমাকে রিপোর্ট করতেই হতো। যাই হোক, গাছটাতে মাটি দেওয়ার আগে, মানে গাছের চারপাশে মাটি দেওয়ার আগে পুনঃপ্রতিস্থাপনের সময় গাছটিকে ঠিকমতো বসাতে হবে, সেইটা আমি এখানে করছি। মানে একবার মাটি দিয়ে দেওয়ার পর আবার গাছের জায়গা পরিবর্তন করাটা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। সেই জন্য আগে ভালো মতো দেখে নেবেন যে আপনি গাছটা কীভাবে বসাতে চাইছেন, তারপর মাটি দিতে শুরু করুন। থারলি চারদিকে সমানভাবে মাটি দেবেন যাতে চারপাশে সমানভাবে মাটি চলে যায়। এবং এখানে যেহেতু আমার নতুন মিডিয়া প্রায় শুকনো, সেই জন্য খুব সহজেই চারদিকে ভরে যাবে, আমাকে খুব একটা কসরত করতে হবে না এখানে। আমাদের মাটি দেওয়ার কাজ শেষ, এবার ভালো মতো মাটিটাকে সেটেল করতে হবে। কাজটা করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি গাছের গোড়াটা একটু বেশি ভেতর দিকে ঢুকে গেছে। তো আমি এতটাও ভেতরে চাইছি না, আমি একটু ওপর দিকে পেতে চাইছি গোড়াটা, যাতে একটা বনসাইয়ের লুক আমরা দেখতে পাই। এখানে এই শিকড়টা দেখুন, এই শিকড়টা শুকিয়ে গেছে, এটাকে কেটে বাদ দিয়ে দেবো। তো যেখানে আমরা ছিলাম গাছটাকে আমি একটু তুলতে চাইছি। এই পদ্ধতিটা একটু খেয়াল করুন, এটা বেশ ইন্টারেস্টিং একটা পদ্ধতি। দেখুন আমি তুলছি এবং আস্তে আস্তে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তাতে কি হবে, নিচের দিকে চারপাশে মাটিটা সেটেলড হতে থাকবে এবং গাছটা ওপর দিকে উঠে আসবে। এটা আমি আমার আগের ভিডিওতেও করেছিলাম যখন নীলমণিলতা রিপোর্টিং করেছি।
তখন এই বিষয়টা আপনাদের দেখিয়েছি। আমার মনে হয় এবারে ঠিকঠাক আশানুরূপ ফল আমি পাবো। হ্যাঁ, ঠিক আছে, গাছের শেপ বেশ ঠিকঠাকই আছে। এখানে একটা জিনিস আপনাদের দেখাবো, খেয়াল করে দেখুন। এই যে বিষয়টা আপনারা দেখছেন, এটাকে রুট কয়েলিং বলা হয়। টবে যখন আমরা গাছপালা করি তখন এইভাবেই গাছ বেশি দিন রিপোর্ট না করলে ভেতরে শিকড় এভাবে চক্রাকারে ঘুরতে থাকে, এবং এই অবস্থা তৈরি হলে গাছ কিন্তু কোনো নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে পারে না। তো মাঝে মধ্যে কিন্তু গাছকে, বিশেষ করে যে সমস্ত গাছ খুব ভিগোরাস, তাদের এরকমভাবে রুট প্রুনিং করাটা অত্যন্ত জরুরি। এবার আমরা জল দেব। জল দেওয়ার আগে একটা কাজ করতে হবে। একটা স্ট্যান্ড আমি এখানে ব্যবহার করব, যাতে জল ভালো মতো ছিদ্র থেকে বেরিয়ে যায়। ঠিকঠাক গাছটাকে বসিয়ে নিই, তারপর জল দিতে শুরু করব। রিপোর্টিং সংক্রান্ত অন্যান্য ভিডিওতেও আমি যেমন বলে থাকি, এখানেও তার ব্যতিক্রম হবে না। দয়া করে রিপোর্টিং করার পর বা গাছ প্রতিস্থাপন করার পর থারলি ওয়াটারিং করবেন। যতক্ষণ না পর্যন্ত ছিদ্র থেকে জল বেরিয়ে যাচ্ছে টবের, ততক্ষণ পর্যন্ত গাছে ভালো মতো জল দেবেন, এবং একবার নয় 2-3 বার রিপিট করবেন জল দেওয়া। খেয়াল করে দেখুন, এখানে অংশটা বাইরে বেরিয়ে এসেছে, জল দেওয়ার পর মাটিটা কিছুটা বসে গেছে, সেই জন্য এটা দেখা যাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। এই অংশটাকে আপনারা চাইলে গোবর সার দিয়ে ঢেকে দিতে পারেন, মালচিং করতে পারেন, বা এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না, কারণ মাটির ভেতরে যথেষ্ট শিকড় আছে এবং সেটা গাছকে সাপোর্ট দেবে, কোনো অসুবিধা হবে না। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন, ছিদ্র থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে পটের, তারপরেও আমি কিন্তু জল দিচ্ছি। রিপোর্টিং করার পর থারলি ওয়াটারিং করাটা মাস্ট, এটার ওপর অবশ্যই জোর দেবেন। আপনি যত ভালো করে জল দেবেন, মিডিয়া যত থারলি ভিজে যাবে, ততই গাছ কম শক পাবে। এবং বলাই বাহুল্য, রিপোর্টিংয়ের পর গাছকে অবশ্যই ছায়ায় রাখবেন। সকালের দিকে রোদ দেবেন, বাকি অংশটা যাতে গাছ ছায়া পায় এবং ভালো হাওয়া চলাচল হয় এমন জায়গায় রাখবেন, তাতে দেখবেন গাছ খুব দ্রুত রিকভার করতে পারছে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না। এবং আমি আজ যে টেকনিকটা আপনাদের দেখালাম, যদি আপনারা কেউ উৎসাহী হন তাহলে অবশ্যই টেকনিকটা অবলম্বন করে দেখতে পারেন। আমার মনে হয় এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনারাও বুঝতে পারবেন যে গাছ কিন্তু এই পদ্ধতিতে খুব কম শক পাবে এবং খুব দ্রুত বেড়ে উঠবে। এবং যেহেতু বর্ষা প্রায় এসেই গেছে, সেই জন্য এখন যদি আপনি রুট প্রুনিং এবং নতুন মিডিয়াতে গাছ বসিয়ে দেন, তাহলে বর্ষার জল পাওয়া মাত্রই গাছ খুব দ্রুত বাড়তে শুরু করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।